আপনারা তো অনেক ধরনের মাটন রেসিপি খেয়েছেন। এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার মায়ের এই মাটন রেসিপিটি খেতে কিন্তু একেবারে বিয়েবাড়ির মতন। তেমন কিছুই নয়, বেশি কিছু মশলা দিয়েই বানানো, ঘরোয়া উপকরণ দিয়ে, এমনকি গরম মশলাও না ব্যবহার করে এইভাবে যে মাটন রান্না করা হয় তা আমার এই মায়ের রান্না দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমি আমার মায়ের রান্না রিপিট করছি, দেখে নিন কীভাবে বানাচ্ছি এই রেসিপিটি। প্রথমেই লাগবে মাটনের দেখুন এইভাবে পিস করে কেটে নিয়েছিলাম, সঙ্গে কিছুটা চর্বিও আছে। এই মাটন প্রায় 400 গ্রাম ওজনে নিয়েছি। প্রথমে আমি মাটনটাকে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব, তবে খুব বেশি সেদ্ধ করব না, ওই ধরুন 1 থেকে 2টো সিটি দিয়ে যতটা সেদ্ধ হয় ততটুকুই করব। এবং মিডিয়াম ফ্লেমে নয়, হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে মাটনটা সেদ্ধ করে নেব। প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। মাটনের চর্বিটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এটা রান্নার একেবারে শেষের দিকে দেওয়া হবে, না হলে এখন থেকে দিলে কিন্তু গলে যাবে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে 1 টিস্পুন পরিমাণে, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে লবণ এবং সঙ্গে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিতে হবে, এর থেকে বেশি নয়। শুধুমাত্র এই মাটনের কিছুটা ফ্লেভার আনার জন্য এই সর্ষের তেলটা দেওয়ার প্রয়োজন আছে। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দেব। তারপর প্রেসার কুকারটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত প্রেসার কুকার আপনা আপনি খুলে যায় ততক্ষণ রেখে দেব। এদিকে কিছু মশলা এবং কিছু উপকরণ রেডি করে নিয়েছি। যেমন ধরুন বেসিক, এখানে পেঁয়াজ নিয়েছি, সঙ্গে গোটা রসুন নিয়েছি 2 কোয়া, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু ডুমো করে কেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে বেটেছি এবং আদা বেটেছি। এখানে একটু বেশি পরিমাণে আদা রসুন পেঁয়াজ লাগে, আর কিছু উপকরণ তেমন কিছু লাগে না বলে এই উপকরণগুলো একটু বেশি পরিমাণেই দিতে হবে, নাহলে গ্রেভিটা ঘনও হবে না এবং টেস্টও তেমন আসবে না। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেলের মধ্যে প্রথমে আলু ভেজে নেব। এখানে আমি যে পরিমাণ তেল দিচ্ছি সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে, আর এই তেলেই পুরো আলুগুলোকে একেবারে গোল্ডেন করে ভেজে নেব। আলুগুলো দেখুন ওপরের অংশটা কিন্তু একেবারে গোল্ডেন হয়ে গেছে এবং আলুটা 90% সেদ্ধ করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, তাই যে পরিমাণ তেল আছে এই তেলের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। প্রথমে আমি রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিলাম ওই 2 টেবিল স্পুন মতন, এবং আদা পেস্ট দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন মতন। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাব চলে যায় ততক্ষণ কষাবো। এবং গ্যাসের ফ্লেম এই অবস্থায় মিডিয়াম রাখবো, একেবারে হাই করব না, হাই করলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এই সময় যেহেতু আদা রসুন দিয়েছি তাই এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মশলাটাকে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই এর মধ্যে কোচানো পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। এখানে আমি মাঝারি সাইজে 4টে পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আবারও মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে গোল্ডেন কালার আছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি এবং অল্প লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। লবণ দেওয়ার ফলে এই মশলাতে যে পেঁয়াজগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং রান্নাটাও মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। এখন আমি ওই 1/2 টিস্পুন মতন লবণ দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছি তাই খুব বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। এবার প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি। মাটনটা খুব বেশি সেদ্ধ হবে না, একেবারে কিন্তু গলে যাবে না। মাটনটাকে অবশ্যই লক্ষ্য রেখে নাবাতে হবে। দেখুন এইভাবে কিন্তু মাটনটাকে সেদ্ধ করে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই মাটন সেদ্ধ করার পরে যে স্টকটা রেডি হয়েছে এই স্টক দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে। রান্নাতে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করব না, মশলার বাটি ধোয়া অল্প জল আর সঙ্গে কিন্তু এই যে স্টকটা এটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। দেখুন মাটনটা কিন্তু এইভাবে সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না। এদিকে পেঁয়াজটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এবং সফট হয়ে গেছে, মশলার সঙ্গে একেবারে পেঁয়াজটা মিশে গেছে। এই পর্যায়ে আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, এবার আমি কষানোর জন্য মাটনটাকে দিয়ে দিলাম এই পেঁয়াজ আদা রসুনের মধ্যে। এখন আমি হলুদ এবং লবণ দিইনি, এরপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি হলুদ লবণ এবং কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এখানে লবণের পরিমাপটা অবশ্যই কিন্তু বুঝে সুঝে দিতে হবে, খুব বেশি লবণ একবারে দেবেন না। আমি অল্প অল্প করে স্টেপে বা বারবার কিন্তু লবণটা দিচ্ছি। এখন আমি এই মটনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, প্রায় 10 মিনিট মতন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও মটনটাকে খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেম
হয় স্লো রাখতে হবে, না হয় মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু এই রান্নাটি করা যাবে না। এই রান্নাটি করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, তাই এই রান্নার টেস্ট খুবই ভালো হয়। অবশ্যই হাতে টাইম থাকলে এই রান্নাটি করবেন, না হলে কিন্তু এই রান্নার টেস্ট পাবেন না। অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো এবং মিডিয়াম করে রান্নাটা করে নিতে হবে। ঢাকা চাপা দিয়েই অবশ্যই মাটনটাকে সেদ্ধ করতে হবে। খুব বেশি প্রেসারে সিটি দিয়ে রান্নাটা করলে কিন্তু ওইভাবে ওই টেস্ট আসবে না। এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর চেরবিটা অ্যাড করে দেবো। আগে থেকে চেরবিটা যেহেতু আমি আলাদা করে রেখেছিলাম, এই পর্যায়ে চেরবিটা অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আবারও কষাতে হবে। এইভাবে কয়েক মিনিট কষানোর পর আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করতে দিতে হবে। এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে চেরবি এবং মাটনের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে খুব একটা বেশি তেল বা জল কিছুই বেরোচ্ছে না। এরপরে ঢাকনা দিলে আবারও কিন্তু কিছুটা তেল এবং সাইড থেকে কিছুটা গ্রেভিও আসবে। এখন এইভাবে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবারও ঢাকনা খুলে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো রসুন এবং কাঁচা লঙ্কা। আগে থেকে 2 কোয়া রসুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই রসুনটা দিলাম এবং 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কার পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন, যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। এতে কোনো বাধ্যবাধকতা নেই যে এই পরিমাণে দিতে হবে। এবার ভালো করে আবারও কষিয়ে নিয়েছি, আবারও ঢাকনা দিয়ে রান্না হতে দেব। এই মাটনের রেসিপিটি যেহেতু অনেক সময় ধরে করা হয়, সেক্ষেত্রে কড়াইতে লেগে গেলে অল্প অল্প করে মাটন স্টক দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে মটনটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যায়। এরপরে আবারও ঢাকনা খুলে নিয়েছি, আবারও নাড়াচাড়া করে নেব এবং ভালো করে কষিয়ে নেব। এই পর্যায় পর্যন্ত আমি কোনো রকম মাটন স্টক ইউজ করিনি। এরপরে কিন্তু অল্প অল্প করে মাটন স্টক ইউজ করব এবং যাতে নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দেখুন যেহেতু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এবং শুকিয়ে এসে তাই নিচে লেগে যাচ্ছে। এবার আমি অল্প অল্প মাটন স্টক দিতে থাকবো। এই রান্নাতে পুরোটাই কিন্তু মাটন স্টকের উপর রান্না হবে এবং মাটনটা পুরোটাই সেদ্ধ হবে এই স্টকের উপর। কোনো রকম এক্সট্রা আর আলাদা করে জল ইউজ হবে না। এখন এইভাবে অল্প মাটন স্টক দিলাম, ওই ধরুন বড় একটা চামচে 2 চামচ মতন দিলাম। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম দেখতেই পাচ্ছেন একেবারে মিডিয়াম রেখেছি বা কখনো স্লো রেখেছি। এবার গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে ঢাকনা দিয়ে আবারও কিছু সময় রান্না হতে দিয়েছিলাম। এখন দেখুন একেবারে মশলাটা গলে গেছে এবং ওপর থেকে তেল ভেসে উঠছে। রান্নাটা প্রায় 90% রেডি হয়ে গেছে। তবে এই পর্যায়ে আলু অ্যাড করব। আলু এখনও পর্যন্ত আমি অ্যাড করিনি। আলুটা যেহেতু 90% সেদ্ধ হয়ে আছে আর বাকিটা কিন্তু এই পর্যায়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে মাটনের বাকি স্টকটা দিয়ে দেব। যেহেতু এখন ভালো মতন ঘন হয়ে গেছে, এরপর আর কষানো যাবে না। এই পর্যায়ে কিন্তু তেল ওপর থেকে একেবারে ভেসে উঠেছে। আমি তাই মাটনের বাকি স্টকটা দিয়ে দিলাম, যে স্টকটা আমার এখনও পর্যন্ত বেঁচে ছিল। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে আলুগুলো অ্যাড করে দেব। যেহেতু আলু আগে সেদ্ধ করেছি সেই জন্য যাতে বেশি না ঘেটে যায় সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু আলুগুলোকে দেওয়া যাবে না। এখন আমি আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। মটন এবং আলু দুটোই কিন্তু একই সঙ্গে সেদ্ধ হবে। আলুগুলো আগে থেকে 90% সেদ্ধ ছিল, তাই আমি এখন দিলাম। এবার খুব ভালো করে আলুর সঙ্গে সমস্ত গ্রেভিটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না হতে দেব। সেই সময় কিন্তু আরও কিন্তু মাটনটা ভালো মতন সফট হয়ে যাবে। এই মাটনটা যেহেতু কড়াইতে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না হয়, সেহেতু মাটনের টেস্ট খুবই ভালো হয়। এটা অ্যাকচুয়ালি আমার মা উনুনে বানিয়ে থাকেন, তবে আমি এটা গ্যাস ওভেনে বানিয়েছি। সেই জন্য গ্যাস ওভেনেও কিছুটা কিন্তু এইরকম টাইম নিয়ে বানাতে হবে। কালার দেখেই বুঝতে পারছেন কতটা দেখতে ভালো হয়েছে এবং খেতেও কিন্তু ততটাই ভালো হয়। এই পর্যায়ে আমি লবণ দিলাম, কারণ আলু ভাজার সময় আমি লবণ দিইনি, তাই আমি অল্প লবণ দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী যদি আলু ভাজার সময় লবণ দিয়ে থাকেন তাহলে কিন্তু এই পর্যায়ে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলেই রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।